এসএলএসটিতে 22 লক্ষ, প্রাইমারিতে 20 লক্ষ, পাবলিক সার্ভিস কমিশনে আরও ধরুন 10 লক্ষ। সারা পশ্চিমবাংলায় প্রায় 1 কোটি অ্যাপ্লিকেন্ট আছে। যদি উনি এদের জন্য ভাতা দেন, আমি এই 1 কোটি অ্যাপ্লিকেন্টদের বলবো অ্যাডমিট কার্ড নিয়ে সবাই এবার রাস্তায় নামুন, ওদেরকেও ভাতা দিতে হবে। না দিলে কি করে হবে? যদি আমাদের কোনো প্রাণহানি হয় বা কোনো সময় আমার কোনো জুনিয়রের যদি কোনো ক্ষতি হয়, আমি সরাসরি কুণাল ঘোষকে দায়ী করব ওনার প্ল্যানিংয়ের জন্য। 1, 2 হলো আমার জীবনে আমি বেঁচে থাকতে কলকাতা হাইকোর্টের কোনো জায়গাকে আমি দ্বিতীয় আরজিকর হতে দেবো না। দাদা, শুক্রবার হাইকোর্ট চত্বরে আপনাদের অফিসের সামনে যে বিক্ষোভ আমরা দেখলাম, একটি মামলা আপনারা লড়ছেন সুপারনুমেরারি পোস্টের, সেদিনকে একটা শুনানি ছিল, তারপরে এই বিক্ষোভ কিভাবে দেখছেন? এখন আর এই বিক্ষোভটা সম্বন্ধে বলার কিছু নেই। আমাদের যারা জুনিয়র আছে, আমাদের চেম্বারে আক্রমণ হয়েছিল। কুণাল ঘোষ একটা প্রেস স্টেটমেন্ট করেছেন, তাতে প্রমাণ হয়ে গেছে এটা কুণাল ঘোষই করিয়েছেন। তাই এখানে আর ফার্দার এই নিয়ে বলার মতন কিছু জিনিস নেই। আমরা সেদিন মার খেয়েছি, আমাদের চেম্বার অ্যাটাক হয়েছে, একটা লয়ার, বিপক্ষের লয়ার মামলা করছে, আদার সাইড স্টে অর্ডার ভ্যাকেট করার প্রেয়ার করেছে, সেটা সেদিন যে কারণেই হোক ভ্যাকেট হয়নি। তার জন্য আদার সাইড লয়ারকে গিয়ে মারবো? হ্যাঁ, ওখানে উত্তেজনা তৈরি করব, আমাদের পুরো ফ্যামিলি সম্বন্ধে যা কথা বলে দেবে। আমার চেম্বারে 8টা-9টা মেয়ে কাজ করে, রাত্রির 8টার সময় আমরা বেরোবো। তো আমাদের বেরোনোর জন্য পুলিশের কোনো সাহায্য ছিল না, তাই আমাদেরকে যা করণীয় করে বেরোতে হয়েছে। সেটা কুণালবাবু খুব ভালো করে জানেন, আর উনি প্রেস কনফারেন্স করে এটা প্রমাণ করে দিলেন যে উনি ডাইরেক্টলি ইনভলভড। কুণাল ঘোষ ইজ ডাইরেক্টলি ইনভলভ, যেটা আমরা যখন আগে বলছিলাম লোকে হয়তো বিশ্বাস করছিল না। উনি প্রেস কনফারেন্স করে প্রমাণ করে দিলেন যে উনি এই ঘটনাটা করিয়েছেন। ওনার অ্যাক্টিভ মদত আছে এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপে এর আগেও উনি হুমকি দিয়েছেন, এটা উনি করিয়েছেন। অর্থাৎ কোনো অনিয়ম বেনিয়ম হলে তার বিরুদ্ধে মামলা করাটাই এখন দায়ী হয়ে যাচ্ছে। দেখুন, পশ্চিমবাংলায় তো আইনের কোনো শাসন নেই। পশ্চিমবাংলায় শাসকের আইন চলে, আইনের শাসন নেই। যখন পশ্চিমবাংলাতে শাসকের আইন চলবে, তখন মানুষকে মানুষের মতন করে গর্জে উঠতে হবে। যখন ভারতবর্ষে ব্রিটিশের আইন চলতো, তখনও শাসকের আইন ছিল না। মধ্যযুগীয় সময়েও শাসকের কোনো আইন ছিল না, আইনের কোনো শাসন ছিল না। আমাদের ব্রিটিশের টাইমেও আইনের শাসনটা কমে গিয়েছিল, শাসকের আইন চলতো। মধ্যযুগীয় সময় শাসকের আইন চলতো। আজকে পশ্চিমবাংলাতে শাসকের আইন চলছে, আইনের শাসন চলছে না। তো যখন আইনের শাসন চলছে না, তখন মানুষকে যেভাবে গর্জে ওঠা দরকার, কারণ পড়ে পড়ে একটা লোক মার খাবে আর মরবে, এ তো বাঙালিদের ক্যারেক্টার হয়ে গেছে যে মার খাবে মরবে। যেখানে দেখবেন আপনি বাঙালিরা মার খাচ্ছে, যে কোনো, আপনি আজকের বাংলার পরিস্থিতিটা দেখুন না, আপনি কাশ্মীর দেখুন, ভারতীয়রা মার খাচ্ছে, ভারতীয় বাঙালি। আমি কোনো একটা সামগ্রিক সারা ভারতবর্ষের চরিত্র আপনি যদি দেখেন, আপনি যদি মুর্শিদাবাদে দেখুন, সেই বাঙালিরাই মার খাচ্ছে, বাংলা ভাষায় কথা বলা মানুষ মার খাচ্ছে। তা মার দেওয়ার জন্য এই কাজটা কারা করে, সেইটা প্রমাণ করাটা আমাদের কাছে খুব দরকার ছিল। এবং যে প্ল্যানিংটা নিয়ে এসেছিল কুণাল ঘোষের টিম, সেই প্ল্যানিংটা ভেস্তে গেছে। কারণ তারা বুঝতে পারেনি যে এই জায়গাটা কলকাতা হাইকোর্ট বলে এইখানে যে জায়গাটা, এটা হরিশ মুখার্জি স্ট্রিট বা ডায়মন্ড হারবার নয়, এটা ওনারা বুঝতে পারেননি। মানে ক্যালকুলেশনের মিসক্যালকুলেশন সব জায়গাতে এটা করে। ভোটের সময় বলুন, যে কোনো সময় বলুন, সব জায়গায় এটা করেই মানুষকে শাসিয়ে রাখা বা ভয় দেখিয়ে রাখা। এই যে ধরুন মার্ডার হলো, আরজি করের ফ্যামিলি বলুন, আপনার বরুণ বিশ্বাসের ফ্যামিলি বলুন, তপন দত্ত ফ্যামিলি বলুন, এই প্রসেসটাই ওরা করে। তাই এই বার্তাটা দিয়ে আমরা বলতে চাই মানুষের কাছে যে আপনারা গর্জে উঠুন। যখন গর্জে উঠবেন, এই শাসক দলের এই দালালগুলো আর শাসক দলের এই গুন্ডাগুলো, এরা আর কিন্তু মাথা তুলে তাকাতে পারবে না। ইলেকশনের সময়তেও যদি শাসক দলের লোকজন এসে বুথ দখল করতে যায়, কি হবে? আপনারা প্রতিবাদ করুন, এগিয়ে যেতে হবে। ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না। বাঙালিরা বাংলাদেশ থেকে পালিয়েছে,
বাঙালিরা অন্য জায়গা থেকে পালিয়েছে। যে কাশ্মীরে কি আপনি ভাববেন আপনি যাবেন না? তাই কখনো হয়? সেই জন্য আমি বাঙালিদের কাছে আবেদন করব, সারা পশ্চিমবঙ্গ বাপীর কাছে আবেদন করব, যে যখনই এরম ধরনের কোনো ঘটনা হবে এখানে গর্জে উঠতে হবে। যে আমি বসে বসে বাড়িতে মার খাবো, এটা ঠিক নয়। কারণ থিওরি অফ নন ভায়োলেন্স যারই থিওরি হয়ে থাক, অনেক মানুষই বলে গেছেন, আমার কথা না, ইজ আ ফুলিশ থিওরি। কিন্তু ভায়োলেন্স শুড নট বি দ্য ফার্স্ট পলিসি। ভায়োলেন্স শুড নট বি দ্য ফার্স্ট পলিসি। আমাকে যদি মারে আত্মরক্ষার্থে, কোনো মহিলার ওপর যদি অত্যাচার হয়, কাউকে যদি মানে আত্মরক্ষার্থে কেউ যদি পাল্টা মারে, সেটা ইন্ডিয়ান পেনাল কোডের বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতার প্রাইভেট ডিফেন্স হিসাবে ট্রিট হয়। আমাকে মারতে আসলে আত্মরক্ষার্থে আমি নিজেকে কিছু করবো না, এটা হয় কখনো? যে প্ল্যানিংটা করার জন্য কুণাল ঘোষ এসেছিলেন, তিনি এটা বুঝে গেছেন যে এটা এখানে তিনি আর করতে পারবেন না। ওনার পক্ষে এটা করা এই চত্বরে এটা সম্ভব না। এখানে করতে গেলে তার রিট্যালিয়েশন, এবং কলকাতা জুড়েই তার রিট্যালিয়েশন কীরকম হয় সেটা উনি নিজেও খুব ভালো করে বুঝে গেছেন, যার জন্য উনি প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছেন। কারণ যে ছেলেগুলো গেছিল, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছে। আর দ্বিতীয় কথা হচ্ছিল, পুলিশের ওপরে ওরা মেরেছে। আপনারা তো ওখানে মিডিয়ার লোকজন ছিলেন, তারা দেখেছেন আমরা চলে যাচ্ছি, সেই সময় ইট মারছে, জুতো মারছে, ঢিল মারছে, পুলিশও তো মার খেয়েছে। এখন পুলিশকে যদি বিরোধীরা কিছু বলে তখন পুলিশ অ্যাকশান নেয়, যেহেতু শাসক দল বলে যে পুলিশ অ্যাকশান নেবে না, রাদার নেবে না বলাটা ভুল হবে, পুলিশ অ্যাকশান নিতে পারবে না। আমার সাথে ব্যক্তিগতভাবে কলকাতা পুলিশ, লালবাজারে অনেক ভালো ভালো পুলিশ অফিসারের সাথে যোগাযোগ আছে, যাদেরকে আমি তৃণমূল পুলিশের আয়তায় বাইরে রাখি। তারা নিজেরাই আমাকে বলেছেন, ওই তিরপলটা এনে ফেলা হলো, ও তো পুলিশই ওদের তিরপলটা দিয়েছে। আবার পুলিশই আমাদেরকে জানিয়ে দিয়ে যে তিরপলটা দিয়েছে, ওরা বসে থাকবে, আপনারা যখন বেরোবেন একটু আমাদের আগে থেকে জানিয়ে দেবেন। কিন্তু ওদেরকে ওঠানোর জন্য এই কুণাল ঘোষ বারণ করেছে, এটা পুলিশই আমাদেরকে বলে দিয়েছে। তাই জন্য পুলিশের মধ্যে আমি বারবার বলছি, পুলিশের মধ্যে অনেক সৎ এবং ভালো অফিসাররা রয়েছেন, যার জন্য এখনও সিস্টেমটা পড়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু সিস্টেমটা এখনও কিছু মানুষ পুলিশ ডিপার্টমেন্টেরও তারা কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আমরা তখন পুলিশকে বলেছিলাম, আপনাদের সিকিউরিটি যা করার আপনারা বাইরে থাকুন, আমরা কিন্তু নামবো এবং যাব, কখন বেরোবে সেটা আপনাদেরও জানাবো না, আমরা কিন্তু পরিস্থিতি ট্যাকেল করতে পারবো, সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তারপরে তো আপনাদের সিনিয়ররা এসেছেন, সবাই এসেছেন। তা আজকের এই প্রেস কনফারেন্স থেকে কুণাল ঘোষ এটা প্রমাণ করে দিলেন যে উনি লয়ারদের চেম্বার আক্রমণ করার জন্য ইজ ডাইরেক্টলি ইনভলভড ইন দিস ক্রিমিনাল কনস্পিরেসি। এবং আমি আরও কথা বলে দিই, যদি আমাদের কোনো প্রাণহানি হয় বা কোনো সময় আমার কোনো জুনিয়রের যদি কোনো ক্ষতি হয়, আমি সরাসরি কুণাল ঘোষকে দায়ী করব ওনার প্ল্যানিংয়ের জন্য। এক, দুই হলো আমার জীবনে আমি বেঁচে থাকতে কলকাতা হাইকোর্টের কোনো জায়গাকে আমি দ্বিতীয় আরজিকর হতে দেবো না। কারণ ওখানে 7-8টা জুনিয়র মেয়ে অ্যাডভোকেট কাজ করে, এবং সেই মেয়েগুলো সকালবেলা 9টার সময় কোর্টে আসে, ভেরি অ্যাক্টিভ, এবং তারা রাত্রির 8টা, 9টা, 10টা যখন আমাদের যেরকম প্রয়োজন হয়, পরের দিন সকালবেলা মামলা থাকলে রাতারাতি পিটিশন লিখে, ফাইল করে, প্রিন্ট করে, অ্যাফার্ম করে, লিস্ট করে, মেনশন করে মেয়েগুলো কাজ করে। আমি বেঁচে থাকতে এই চত্বরে কোনো ঘটনা আমি ঘটতে দেবো না। এইটুকু আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে জানাতে চাই। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কখনোই ভায়োলেন্স কাম্য নয়, কারোর ক্ষেত্রেই ভায়োলেন্স কাম্য না, কিন্তু গর্জে উঠতে হবে যদি কেউ গায়ে হাত দেয়। শাসকের চোখ রাঙানি যদি থাকে তাহলে পাল্টা থাকবে, আর শাসকের মার যদি থাকে সেটাকে আমি গালে হজম করে বাড়িতে বসে থাকবো, গালে হজম করে ঘরের ভেতরে বসে থাকবো, তাহলে কিন্তু সমাজে পরিবর্তন আনতে পারা সম্ভব না। আরেকটা বিষয় দাদা, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে গ্রুপ সি, গ্রুপ ডি তাদেরকে একটা ভাতা দেওয়া হবে। গ্রুপ সিদেরকে 25,000 এবং গ্রুপ ডিদেরকে 20,000। তারা যদিও সেই ভাতাটাকে আরও 5,000 করে বাড়ানোর কথা বলেছেন। এখন প্রশ্নটা হলো যে সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের চাকরি গেছে, মুখ্যমন্ত্রী তাদের ভাতা দেবে, ভালো কথা, কিন্তু এটা কি আদৌ সম্ভব? মানে এটা কি করা যায়? আইনের কথা বাদ দিন,
আমি সারা পশ্চিমবাংলায় যত অ্যাপ্লিকেন্ট আছে, এসএলএসটিতে 22 লক্ষ, প্রাইমারিতে 20 লক্ষ, পাবলিক সার্ভিস কমিশনে আরও ধরুন 10 লক্ষ, সারা পশ্চিমবাংলায় প্রায় 1 কোটি অ্যাপ্লিকেন্ট আছে। যদি উনি এদের জন্য ভাতা দেন, আমি এই 1 কোটি অ্যাপ্লিকেন্টদের বলবো অ্যাডমিট কার্ড নিয়ে সবাই এবার রাস্তায় নামুন, ওদেরকেও ভাতা দিতে হবে। না দিলে কি করে হবে? আপনি অযোগ্যকে ভাতা দেবেন, আর যোগ্যরা কি? তার মানে যার অ্যাডমিট কার্ড আছে, যা পরীক্ষার ফর্ম ফিল আপ যে করবে, তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে। এই দাবিতে আপনারা রাস্তায় নামুন, প্রত্যেককে ভাতা দিতে হবে। যারা অযোগ্য তারা যদি ভাতা পায়, তাহলে সারা পশ্চিমবাংলা সবাই পাবে না কেন? যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়ে ভাতা পাবে, আইনের প্রশ্ন তো আসবে, এটা কতটা ভ্যালিড কতটা ইনভ্যালিড সেটা প্রশ্ন তো আসবে। আমি জনগণের কাছে আবেদন করব, সারা পশ্চিমবাংলায় যত মানুষ যত সরকারি পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপ্লাই করেছেন, তাদের যতজনের অ্যাডমিট কার্ড আছে, প্রত্যেকে অ্যাডমিট কার্ড নিয়ে ভাতা চাইতে যাবেন। যেদিনই দেখবেন যে এই অযোগ্য, প্রথমে যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েছে, কারা যোগ্য কারা অযোগ্য তারা নিজেরাই বুঝতে পারছেন, প্রত্যেকে মিলে ভাতার জন্য নেমে পড়বেন। এটা একটা উদাহরণ থাক। আর আপনাদের মাধ্যমে জানাই, যদি সারা পশ্চিমবাংলার, কালকে আমি জানিয়েছি এসএলএসটি থেকে আরম্ভ করে সারা পশ্চিমবাংলার যদি যেসব ছেলে মেয়েদের অ্যাডমিট কার্ড আছে তাদের যদি ভাতা মুখ্যমন্ত্রী দিতে পারেন, আমি আপনাকে কথা দিলাম এর বিরুদ্ধে আমি কোনো মামলা নাম করব না। দ্বিতীয় কথা হলো আমি এই কাজটাকে সর্বত্র সমর্থন করব যদি সারা পশ্চিমবাংলার সমস্ত যারা অ্যাপ্লাই করেছেন যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গ সরকারে তাদেরকে ভাতা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তাহলে পশ্চিমবাংলাতে বেকারদের সমস্যা একেবারে খতম হয়ে যাবে আমি মনে করি, যদি এটা মুখ্যমন্ত্রী পারেন। আইনের বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আইনে তো এটা মানে সম্ভব না। আমি তাই জন্যই মানুষের কাছে আবেদন করব, যদি ওরা ভাতা পায়, অযোগ্যরা ভাতা পাবে, এটা তো আইনে কোনোদিন সম্ভব হতে পারে না। অযোগ্যরা ভাতা পাবে, এটা কি আইনে সম্ভব হয়? যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না, তার মানে সবাইকে ভাতা দিচ্ছেন, তার মানে অযোগ্যরাও ভাতা পাচ্ছে। তা যদি অযোগ্যরা ভাতা পায়, তাহলে পশ্চিমবাংলাতে যত অ্যাপ্লিকেন্ট আছে, এসএলএসটিতে 22 লাখ, প্রাইমারিতে 20 লাখ, পাবলিক সার্ভিস কমিশনে 10 লাখ, কলেজ সার্ভিস কমিশনে ধরুন 1 লাখ, যত অ্যাপ্লিকেন্ট আছে তাদের প্রত্যেককে সারা জীবন মাসে 25,000 আর 20,000 করে ভাতা সবাইকে দেবেন। টিচারদের আর একটু বেশি দেবেন, অসুবিধে কী আছে? সারা জীবনের জন্য দেবেন, তারপরে যা হবার হবে। তার বিরুদ্ধে অন্তত বিক্রম ব্যানার্জি নামবে না।